কেরালার একটি ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে স্যাম এবং সোফিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ইপিং নামক জায়গায় নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করে। কিন্তু 14 অক্টোবর 2015 সালের সকালবেলা বুধবার 9টার সময় যখন সোফিয়ার ঘুম ভাঙে, তখন সে লক্ষ্য করে তার স্বামীর মুখ দিয়ে অনবরত ফ্যানার মতো কিছু একটা বেরোচ্ছে এবং স্যামের শরীর ঠান্ডা পড়ে গেছে এবং হাত পাও ওর অনেকটা শক্ত হয়ে গেছে, যাতে তাকে কোনোভাবেই নড়াচড়া করানো যাচ্ছে না। সে তৎক্ষণাৎ তার 6 বছরের ছেলেকে ঘুম থেকে উঠায় এবং তার বোন, যে কিনা মেলবোর্নে থাকতো, সে পেশায় একজন নার্স, সোনিয়া অ্যান্ড্রিউসকে ফোন করে এবং তার সাথে সাথে তার একটা বন্ধুকেও ফোন করে যে তার পাশেই থাকতো। কলের অপর দিক থেকে একজন মহিলা অপারেটর তাকে সিপিআর দেওয়ার কথা বলে যতক্ষণ না তারা সেই জায়গায় পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে সোনিয়া এবং তার বন্ধু সেখানে পৌঁছে লক্ষ্য করেন যে স্যামকে কোনোভাবেই, ততক্ষণে 9:30 প্যারামেডিক্যালের টিম সেখানে এসে উপস্থিত হয়। তারা সেখানে এসে স্যামের হার্টবিট এবং বডি টেম্পারেচার চেক করে, যা স্বাভাবিক থেকে প্রায় 10 ডিগ্রি কম ছিল। তারা সিপিআর দেওয়ারও চেষ্টা করেন, কিন্তু স্যাম কিছুতেই তাদের কোনো চেষ্টাতেই রেসপন্স করে না, যার কারণে তারা প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে জানতে পারে যে স্যাম মারা গেছে এবং তারা জানায় হয়তো সে রাত্রের বেলায় হার্ট অ্যাটাকের ঘুমের মধ্যেই মারা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার জীবনে সব কিছু উলট পালট হয়ে যায়। এখন কিন্তু কম বয়সে হার্ট অ্যাটাক আসা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। তারপরেও সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে টিম আসে এবং তারা কিছু ছবি কালেক্ট করে নিয়ে যায়, কিন্তু তাদেরকে সেখানে কোনো কিছু আনইউজুয়াল লাগেনি। এমনকি তারা বাড়ির মধ্যে কোনো ফোর্স এন্ট্রিরও চিহ্ন পায়নি। তো কেরালায় তার বাবা মার কাছে ফোন আসে। এটি এমন একটি ফোন ছিল যে কোনো বাবা মাই তাদের জীবনে বেঁচে থাকতে এরকম কথা শুনতে চাইবে না। ফোনটি সোফিয়াই করেছিল। কথা শুনে তার বাবা মা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের ছোট ছেলে এখন আর বেঁচে নেই। শেষমেশ মেলবোর্ন পুলিশের সহযোগিতায় এবং সেখানকার মেডিকেল টিমের সাপোর্টে স্যামের বডি নিয়ে সোফিয়ার বোন, সোনিয়া এবং স্যামের ছেলে 3 জন মিলে 2 দিন পরে সেই বডি নিয়ে কেরালা এসে হাজির হয়। তাদের পরিবারের সকলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ স্যাম এত দূরে থাকা অবস্থায় রীতিমতো তার বাড়িতে ফোন করতো এবং তার বাবা মার সাথে যথাসময় দিনে 2 দিনে 1 দিনে ফোন করে তাদের খোঁজ খবর নিত এবং কথা বলতো। এমনকি প্রত্যেক বছর ওয়েকেশন অনুযায়ী তারা কেরালায় এসে ছুটির সময়গুলো কাটিয়ে যেত। ইনফ্যাক্ট সে যখন মারা যায় 2 সপ্তাহের ছুটি কাটিয়ে স্যাম তার পরিবার, তার স্ত্রী এবং সন্তানকে তার মারা যাওয়ার 4 দিন আগেই সেই কেরালা থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছিল। স্যামের বাবা মা বিন্দুমাত্র বুঝতে পারেনি যে এবারই তার সন্তানকে তারা শেষবারের মতো দেখছে। কিন্তু স্যামের বাবা কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে ঘটে গেল। স্যাম যখনই বাড়ি আসতো তখনই সে লক্ষ্য করতো যে সে খুব হাসি খুশি আছে, কিন্তু শেষবার যখন সে এখানে কেরালায় আসে তখন সে চুপচাপ ছিল এবং পরিবারের সদস্যদের বলে গেছিল যে হয়তো এর পরের বার সে জীবিত হয়ে এখানে বাড়ি ফিরে আসতে পারবে না, কফিনবন্দি হয়ে আসবে। এবং সে এটাও জানিয়েছিল যে সে যদি মারা যায় তাহলে তার দাদুর পাশে তাকে যেন রাখা হয়। স্যামের বলে যাওয়া এইসব কথাগুলো তার পরিবারের লোকজনের মধ্যে ঘুরতে থাকে এবং তারা ভাবতে থাকে যে স্যাম কি তাহলে আগে থেকেই টের পেয়েছিল যে সে মারা যাবে, নাকি তার এই ভাবনা সেখান থেকে এসেছিল যখন মেলবোর্নে একটি স্টেশনে একজন মুখোশধারী ব্যক্তি তার উপরে চাকু নিয়ে হামলা চালিয়েছিল। কিন্তু এইসবের থেকে বেশি একটা ইম্পর্টেন্ট কথা ছিল যে যেটা সবাই দেখতে পাচ্ছিল সেটাই কি সত্যি, না তার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়েছিল। ওয়েলকাম টু দ্য শো, এবং আমার নাম নিখাত ইয়াসমিন এবং আপনারা দেখছেন দ্য কেস অফ স্যাম আব্রাহাম 2015 ইন অস্ট্রেলিয়া। 24 অক্টোবর মাসে সোফিয়া তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এবং তাদেরকে বলে যে সে তাদের সাথে বেশি দিন থাকতে চাইলেও সে বেশি দিন থাকতে পারছে না, কারণ তার জব এবং তার ছেলের স্কুল অস্ট্রেলিয়ায় মেলবোর্নে আছে, যেটা খুব দরকার। তার কারণেই সেই 24 তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যায় এবং প্রত্যেক শনিবার ফোন করে তাদের রীতিমতো খোঁজ খবর নিতে থাকে, যাতে তাদের সবে মরে যাওয়া ছেলের দুঃখ থেকে তারা বেরিয়ে আসতে পারে। কিন্তু এখান থেকে তাদের জীবনে একটা নতুন মোড় আসে, যা স্যামের পরিবার, তার ফ্যামিলি, তার বাবা মা কোনোভাবেই কল্পনাই করতে পারেনি যে এরকমও কোনো একটা ঘটনা ঘটে থাকতে পারে। জুলাই 2016, স্যামের মারা যাওয়ার প্রায় 9 মাস শেষ হয়ে গেলে সে প্রত্যেক দিনের মতো স্যামের বাবা মা সেই শনিবারের দিন তাদের ফোনের অপেক্ষা করতে থাকে যে সেই শনিবার তার বৌমা সোফিয়া তাদেরকে ফোন করবে, কিন্তু সেই শনিবার তাদের কোনো ফোন আসে না। এটা নিয়ে তারা সেরকম কোনো চিন্তাভাবনা করেনি, হয়তো তারা ভাবলো যে হয়তো সোফিয়া কোনো কাজে ব্যস্ত আছে যার কারণে তাকে ফোন করতে পারেনি।
কিন্তু পরের শনিবারও ফোন না আসলে স্যামের বাবা মা চিন্তিত হয়ে পড়ে যে কোনো কিছু অঘটন ঘটে গেছে নাকি, যার কারণে তারা সেই মেলবোর্নে থাকা সোফিয়ার বোন সোনিয়াকে ফোন করে। সোফিয়ার বোন সোনিয়াকে ফোন করে সোফিয়ার কথা জিজ্ঞেস করলে সোনিয়া যা জানায় তা শোনার জন্য স্যামের ফ্যামিলি বিন্দুমাত্র রেডি ছিল না। সে বলে সোফিয়ার সাথে শুধু আপনারা নয়, কেউই কথা বলতে পারবে না, কারণ সোফিয়া 2 সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের জেলে আছে এবং কী কারণে জেলে আছে সেটা জানতে চাইলে সোনিয়া তাদেরকে জানায় যে স্যামের হত্যার মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসে যে স্যামের যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে তাহলে এই হত্যাকাণ্ডের মধ্যে সোফিয়ার কী রোল আছে, আর এটাই উদ্ধার করতে কি অস্ট্রেলিয়ান পুলিশদের 9 মাস সময় লেগে গেল? ফার্স্ট আমরা বুঝে নিচ্ছি যে অস্ট্রেলিয়ার মেলবোর্নের পুলিশ সোফিয়াকে স্যামের মার্ডার কেসে কেন এবং কিভাবে অ্যারেস্ট করে। স্যামের মারা যাওয়ার কিছুদিন পর যখন স্যামের অ্যাটোপসি রিপোর্ট পুলিশের হাতে আসে তখন তারা জানতে পারে যে এটা কোনো হার্ট অ্যাটাক ছিল না। স্যামের ব্লাডের মধ্যে হাই লেভেলের সায়ানাইড পয়জন পাওয়া যায়, যেটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শুধু এটাই নয়, স্যামের ব্লাডের মধ্যে ক্লোনাজিপাম নামে এক ওষুধের পরিমাণ পাওয়া যায়, যেটা প্যারেন্ট ডিসঅর্ডারের কাজে লাগে এবং সেটা স্লিপিং পিল হিসাবেও ব্যবহার করা হয়। এই দুটো জিনিস স্যামের ব্লাডে পাওয়ার ফলে পুলিশেরা বুঝতে পারে যে এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশদের তদন্ত করার নিয়ম সম্পূর্ণ আলাদা হয়। তারা এটার উপর ভিত্তি করে সোফিয়াকে অ্যারেস্ট করতে অথবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উদ্যত হয় না, বরং তার পিছনে তারা নজরদারি শুরু করে। কারণ তারা বুঝতে পারে যে অপরাধী ধরা না পড়লে প্রথম সে তো নর্মাল রিয়াক্ট করে, কিন্তু পরে যখন সে বুঝতে পারে যে সব কিছু এখন ঠান্ডা হয়ে গেছে তখন সে তার আসল রূপে ফিরে আসে। এটা ভেবে অস্ট্রেলিয়ান পুলিশের টিম তৈরি করে। এক টিম সোফিয়ার সমস্ত মুভমেন্ট নজর রাখছিল, একটা টিম সোফিয়ার কল রেকর্ডস দেখছিল এবং একটি টিম তার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের উপরে নজর রাখছিল এবং এই নজরদারি তার উপরে সপ্তাহ ধরে বা মাস ধরে চলেনি, মাসের পর মাস চলতে থাকে। কথায় বলে না যে অপরাধী যতই চালাক হোক না কেন কোনো না কোনো ভুল সে করেই ফেলে। স্যামের মরার 5 মাস পরে মার্চ 2016 সোফিয়া স্যামের গাড়িটি একজন ব্যক্তির নামে ট্রান্সফার করে, কিন্তু পুলিশের সন্দেহ সেখানে হয় যখন সোফিয়া সেই ব্যক্তির সাথে একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এবং স্যামের সমস্ত টাকা পয়সা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হয়। সোফিয়ার ওপর নজর রাখার টিম জানায় যে সোফিয়া কারোর সাথে অনবরত দেখাশোনা করছে, কখনো পার্কে বা কখনো কোনো রেস্তোরাঁয় বা প্রথম দিকে তারা জনশূন্য এলাকায় দেখাশোনা করলেও পরবর্তীতে তারা জনবহুল এলাকায় দেখা সাক্ষাৎ শুরু করে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে তারা কোনো রিলেশনশিপে যুক্ত আছে। এবং মেলবোর্ন পুলিশেরা তাদের মধ্যে প্রায় 100 ঘন্টার মতো কল রেকর্ডসও কালেক্ট করে। যখন পুলিশেরা তাদের সমস্ত ডেটা অ্যানালাইসিস করে তখন তারা জানতে পারে যে সোফিয়া যার সাথে দেখা সাক্ষাৎ করছিল, যার নামে স্যামের গাড়ি ট্রান্সফার করা হয় এবং যার সাথে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করে সে 3 জন ব্যক্তি একজনই, যার নাম হচ্ছে অরুণ কমলাসন। এবার এই অরুণ কমলাসনটাকে জানতে হলে আমাদের জানতে হবে সেই সময়ের কথা, স্যামের সাথে সোফিয়ার পরিচয় কখন হয়। কেরলের কোল্লাম জেলার একটি ছোট গ্রাম কারভাল্লুর, সেখানে স্যামের জন্ম হয়। স্যাম ছোট থেকেই খুব শান্ত স্বভাবের ছিলেন এবং খুব ইন্টেলিজেন্ট ছিলেন এবং তার গলার আওয়াজও খুব সুন্দর থাকার কারণে সে সেখানকার চার্চের কোয়ার গ্রুপেও ছিলেন। সেখানেই স্যামের সাথে সোফিয়ার পরিচয় হয় এবং তাদের এই পরিচয় সময়ের সাথে সাথে ভালোবাসায় পরিণত হয়। সাল 2003 স্যাম ডিসাইড করে যে সে MBA করার পর সোফিয়াকে বিয়ে করবে। তাই সে MBA করার জন্য সেখান থেকে বেরিয়ে তামিলনাড়ুর ডিন্ডিগুল নামক জায়গায় MBA করার জন্য চলে যায় এবং সেখানেই সোফিয়া সেখানকার মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে শুরু করে। সেখানেই তার সাথে পরিচয় হয় অরুণ কমলাসন নামের সেই ছেলেটির এবং তাদের এই পরিচয় আস্তে আস্তে ভালোবাসায় রূপান্তরিত হয়। বিন্দুমাত্র বুঝতে পারে না যে সোফিয়া একসাথে 2টি ছেলের সাথে ডেট করছে। 2005 সালে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হওয়ার পর অরুণের জব লেগে গেলে অরুণ সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্যামের ডিগ্রি কমপ্লিট হয়ে বাড়ি চলে আসে এবং সোফিয়ারও পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি কমপ্লিট হয়ে গেলে তারা আবার পাশাপাশি চলে আসে। সাল 2008 স্যাম এবং সোফিয়া যখন তাদের নিজের বিয়ের কথা পরিবারকে জানায় তখন তারা খুব একটা আশ্চর্য হয় না, কারণ তারা প্রথম থেকে ফ্যামিলির পরিচয় ছিল, তারা একটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল এবং তাদের এই ভালোবাসার কথা অনেকে জানতো। কিন্তু স্যামের বাবা প্রথম দিকে এই বিয়ের বিরুদ্ধে ছিল, কিন্তু সোফিয়া স্যামের ফ্যামিলিতে জানায় যদি তারা স্যামের সাথে তার বিয়ে না দেয় তাহলে সে আত্মহত্যা করবে। সোফিয়ার এই ভালোবাসা দেখে শেষমেশ স্যামের বাবাও বিয়েতে রাজি হয়ে যায়। তারা বিন্দুমাত্র বুঝতে পারেনি যে এই মেয়ে বিয়ের 7 বছর পর তার ছেলেকেই মেরে ফেলবে। সেই বছরই বিয়ে হয়ে যায় এবং তার পরের বছরই
তাদের একটা ছেলে সন্তান হয়। এদিকে সোফিয়া একটা ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে জব করে এবং দিন পর স্যামের ওমানের লুলু এক্সচেঞ্জে জব লেগে যাওয়ার কারণে সে সেখান থেকে ওমান চলে যায়। সোফিয়া হঠাৎই 2011 সালে স্যামকে জানায় যে সে অস্ট্রেলিয়া তার দিদির সাথে থাকতে চাইছে। প্রথমে স্যাম রাজি না থাকলেও সে জিদ ধরে বসে যে সে তার গাড়ির কাছে অস্ট্রেলিয়ায় গিয়ে থাকবে। স্যাম তাকে অস্ট্রেলিয়ায় না গিয়ে তার সাথে ওমানে থাকার কথা বললেও সে বারবার অস্ট্রেলিয়ায় তার বোনের কাছে যাওয়ার জন্য জিদ করতে থাকে। শেষমেশ 2012 সালের প্রথম দিকে সোফিয়া তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় মেলবার্নে চলে যায়। স্যামের কাছে কোনো রাস্তা থাকে না, সে তার পরিবারকে কাছে পাওয়ার জন্য সেও ওমানের চাকরি ছেড়ে 2013 সালের প্রথম দিকে সেও অস্ট্রেলিয়ায় তাদের সাথে থাকার জন্য চলে যায়। এবার জানা যাক স্যামের মার্ডার কেসে অরুণ কমলাসনের এন্ট্রি কিভাবে হলো। 2009 সালে সোফিয়া এবং অরুণ ফেসবুকের মাধ্যমে তারা আবার একে অপরের কাছাকাছি চলে। এটা সেই সময় যখন স্যাম চাকরি সূত্রে ওমানে চলে গেছিল। সময় যাওয়ার সাথে সাথে সোফিয়া এবং অরুণের একে অপরকে কাছে পাওয়ার চাহিদা একটা জুনুনে তৈরি হয়। এই সময় স্যাম ওমান থেকে বাড়ি আসলে সোফিয়া তাকে কোনোভাবে সহ্য করতে পারতো না, কারণ ততদিন সে অরুণের সাথে কথা বলতে পারতো না। তাই সোফিয়া খুব চালাকের সাথে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য স্যামের কাছে জিদ ধরে বসে। সে ভেবেছিল সে অস্ট্রেলিয়া চলে গেলে স্যাম তাকে ফ্রিকোয়েন্টলি তার সাথে দেখা করতে আসতে পারবে না। সোফিয়া স্বপ্নেও ভাবেনি যে স্যামও অস্ট্রেলিয়া শিফট হয়ে যাবে। এদিকে অরুণও জুলাই মাসে 2013 সালে অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। তাদের এই কথা অরুণের ইলেকট্রনিক ডায়েরি থেকে পুলিশ ভেরিফাই করে যে সে 2013 সালে জুলাই মাসে অস্ট্রেলিয়া এসেছিল, কারণ সে তার ডায়েরিতে লিখেছিল মিট মাই লাভ ফর দ্য ফার্স্ট টাইম ইন মেলবোর্ন আফটার 7 মান্থ। এই মেসেজ থেকেই পুলিশেরা বুঝতে পারে যে সোফিয়া এবং অরুণের আগে থেকেই দেখাশোনা ছিল। বলা বাহুল্য কিছুদিন এইসব ব্যাপারটা লুকিয়ে থাকলেও কিছুদিন পর এটা চলে আসে। আর এখানে সোফিয়া অরুণের জন্য এতটাই পাগল ছিল যে তাদের জানাজানি হয়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি ছিল। আর হয়ও এটা কিছুদিনের মধ্যেই স্যাম ব্যাপারটা জেনে ফেলে। কিন্তু স্যাম পরিবার ভেঙে যাওয়ার কথা ভেবে এবং ছেলের কথা ভেবে সোফিয়াকে মাফ করে দেয়। কিন্তু সোফিয়া অন্য কিছু প্ল্যানিং করতে থাকে। সে ভাবতে থাকে যে স্যাম নামের এই কাঁটাটাকে তার এবং অরুণের মাঝখান থেকে উঠিয়ে ফেলতে হবে। এই জন্য জুলাই 2016 সালে, মানে স্যাম মারা যাওয়ার 3 মাস আগে, মেলবোর্নের একটি স্টেশনে একজন কালো মুখোশ পরিধারী একজন ব্যক্তি স্যামের উপরে চাকু নিয়ে আঘাত করে, যার কারণে স্যাম অত্যন্ত আহত হয়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। সেখানে মেলবোর্নের পুলিশেরা ইনকোয়ারি করলেও তাদের হাতে কোনো কিছু আসে না। স্যাম পুলিশদের জানায় যে সে আক্রমণকারীর চেহারা দেখতে পেলেও তাকে সে চিনতে পারেনি। পরে পুলিশ স্যামের মারা যাওয়ার পর যখন এটা নিয়ে তদন্ত করে তখন পুলিশের সন্দেহ হয় এই আক্রমণের ওপর অরুণেরই হাত ছিল। তাহলে কি এটাই কারণ ছিল যে স্যাম বুঝতে পেরে গেছিল যে সে আর বেশি দিন বাঁচবে না? শেষমেশ 14 অক্টোবর 2015 সালে বুধবারের দিন চলে আসে। সোফিয়া আগে থেকে অরুণকে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল। তারপর অরুণের দেওয়া স্লিপিং পিলসের ওভারডোজ অ্যাভোকাডো জুসের সাথে মিশিয়ে সে স্যামকে খাইয়ে। স্যাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে স্যামের বেডরুমে এসে অরুণ নিজের সাথে নিয়ে আসা সাইনাইড পয়জনকে অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে স্যামের গলায় একটু একটু করে দিতে থাকে, যেটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ফরেনসিক রিপোর্টে জানা যায় 1 মিলিগ্রাম পার কেজি সাইনাইড একজন মানুষের প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু স্যামের শরীরে প্রায় 28 মিলিগ্রাম পার কেজি সাইনাইড পাওয়া যায়। 12 আগস্ট 2016 অক্লান্ত পরিশ্রমের পর অস্ট্রেলিয়ান পুলিশেরা কল রেকর্ডস, চ্যাট রেকর্ডস, সার্ভিলেন্স এভিডেন্স, ব্যাংক ট্রানজ্যাকশন এবং সিক্রেট টেপ রেকর্ডের উপর ভিত্তি করে সোফিয়া এবং অরুণ কমলাসনকে অ্যারেস্ট করে। পুলিশ তাদের দুজনের বাড়ি তদন্ত করলে তাদের হাতে সোফিয়া এবং অরুণের ডায়েরি হাতে লাগে। সেখানে তাদের ভালোবাসার অনেক তথ্যই পাওয়া যায়। তারা যে স্যামকে মারার প্ল্যানিং আগে থেকেই করছিল সেই ডায়েরি থেকেই তারা জানতে পারে। তাদের অ্যারেস্ট হওয়ার প্রায় 17 মাস পর তাদের হিয়ারিং কোর্টে শুরু হয়। তাদের দুজনের কল রেকর্ড, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর তাদের দুজনের ছবি, যেখানে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত, সব কিছুই যথেষ্ট ছিল তাদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য। সুপ্রিম কোর্ট অফ ভিক্টোরিয়া 16 আগস্ট 2018 সালে অরুণকে 24 বছরের এবং সোফিয়াকে 22 বছরের সাজা দেয়, যেখানে অরুণ 20 বছর এবং সোফিয়া 18 বছর কোনো প্যারোলে জেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এই ঘটনায় বলা যায় মানুষের মস্তিষ্কের চিন্তাভাবনা কতটা বিকৃত হলে মানুষ এই পর্যায়ে যেতে পারে। সোফিয়াকে যখন কোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে স্যামকে ডিভোর্স কেন দিয়ে দেয়নি, তখন সোফিয়া জানায় যে সেটা তাদের কালচারের মধ্যে আসে না। সত্যি কি তাই? সোফিয়ার কাছে ডিভোর্স দেওয়া যদি কালচারের বাইরে হয়, তাহলে একজন নিরীহ মানুষ যে কিনা তার স্ত্রী সন্তানের সাথে সুখের জীবন কাটাতে চেয়েছিল, তাকে সাইনাইড দিয়ে মেরে ফেলা, এটা কি তার কালচারের মধ্যে এসেছিল? ধন্যবাদ।